ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকে যে টপিকটা শুরু করতে চলেছি ইটস আ ডিফারেন্ট টপিক। এবার আগের টপিকটা ছিল ভাউচিং। উই হ্যাভ সিন হোয়াট উই ক্যান ডু ইন ভাউচিং। এখন একটা মাথায় প্রশ্ন আসতে পারে, হোয়াট ইফ আই এন্ড আপ ডুইং ভাউচিং ইন দ্য বেস্ট ওয়ে পসিবল? সব থেকে পারফেক্ট ওয়েতে আমি ভাউচিং করলাম, ডাজ ইট এনশিওর যে আমার পরবর্তীকালে কোনো ফ্রড কেস হবেই না? আমি যদি ভাউচিং একদম প্রপারলি করি, তার মানে কি আমি সব এররগুলোকে অ্যাভয়েড করিয়ে দিচ্ছি, বা আমি কি সব ফ্রডগুলোকে ডিটেক্ট করে নিতে পারছি? ডাজ প্রপার ভাউচিং এনশিওর দ্য এলিমিনেশন অফ অল ফ্রডস? সবকটারই কিন্তু আনসার নো। আর তার জন্য আমরা আজকে যে টপিকটা শুরু করতে চলেছি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালুয়েশন। ওকে, দেখো, when you have done ভাউচিং জেনারেলি কিন্তু তোমার কাগজপত্রকে নিয়ে দেখাশোনা, সেই কাগজটা আছে কিনা, ওই কাগজটা আছে কিনা। জাস্ট ফর এক্সাম্পল ভাবো যে কোম্পানি কোনো কিছু একটা কিনলো, এখন যেই জিনিসটা কিনেছে ওটার এন্ট্রি জিআরএন নোট, ওটার রেসপেক্টে জিআরএন নোট থাকবে, ইনভয়েস থাকবে, বিল থাকবে, ক্যাশ বুক বা পারচেজ ডে বুক, পাসবুকে রিফ্লেক্ট করবে, অনেক কিছু জায়গায় থাকবে। তারপরে তুমি ইনভেন্টরি লেজার চেক করছো, বিন কার্ড চেক করছো, কিন্তু ধরো সব কিছু ঠিক আছে, বাট ক্যান ইউ গ্যারেন্টি দ্যাট দিস প্রোডাক্ট ইজ লাইং উইথ দ্য কোম্পানি? বা ওরা সব ডকুমেন্টেশন দেখালো যে একটা ফার্নিচার ওরা কিনেছে, কিন্তু তুমি কি গিয়ে চেক করেছো ফিজিক্যালি যে ফার্নিচারটা আছে কি না? সো ইউ সি দেয়ার আর চান্সেস ওয়্যার even if you conduct the vouching in a very perfect way, there are still chances that frauds and errors might still exist, যেটাকে eliminate করা যায় with the help of verification and valuation. তার জন্য আমরা দুটো কেস স্টাডি কিন্তু কনসিডার করব। ফার্স্ট কেস স্টাডি, আর কেস স্টাডিগুলোকে আনসার ইনক্লুড করতে পারলে কিন্তু মার্কস অবভিয়াসলি বেড়ে যাবে। ওকে, ফার্স্ট কেস স্টাডি ইজ রিলেটেড টু লন্ডন অয়েল স্টোরেজ কোম্পানি লিমিটেড ভার্সেস সিয়ার হ্যাসলাক অ্যান্ড কোম্পানি। আলটিমেটলি এই জায়গায় কি দেখা যায়, কি হয়েছিল এই কেসটাতে? সিম্পলি স্পিকিং, এখানে তোমার টোটাল প্রবলেমটা অ্যারাইজ হয়েছিল পেটি ক্যাশ বুক। এবার পেটি ক্যাশ বুকে তোমার ব্যালেন্স দেখাচ্ছিল £796। অডিটার অডিট করতে এলো, ও ভাউচিং কন্ডাক্ট করলো, করে কোনো প্রবলেম পায়নি, এভরিথিং ওয়াজ ওকে। তো তাইলে জেনারেলি প্রবলেমটা কোথায় হলো? যখন ফিজিক্যালি যখন ওরা ইভ্যালুয়েট করতে গেল, পেটি ক্যাশ বুকে কত থাকা দরকার, আর অডিটরের সেটাকে কিন্তু ওকে দিয়ে দিয়েছে 796, কিন্তু তখন ওরা খালি পেল ফিজিক্যালি হাতে ক্যাশ মাত্র ছিল কত, £30। তাইলে প্রশ্নটা উঠছে, £766 কোথায় গেল? এটা হয়ে গেল মিসিং। দেখো, এখানে কিন্তু অডিটর তোমার ভাউচিং কন্ডাক্ট করেছে, কিন্তু তাও দিস ওয়াজ মিসিং। তার মানে এটা কেউ চুরি করে নিয়েছে, এটা স্টোলেন।
এবার যখন এই কেসটা কোর্টে উঠলো, কোর্টে ওঠার পরে কোর্ট ডিসাইড করলো যে হু ইজ দ্য পার্সন রেসপন্সিবল টু চেক অল দিস থিংস, ইট ইজ দি অডিটর। ঠিক আছে, অডিটরকে রেসপন্সিবল মানা হলো, কারণ কি অডিটরের কাজ কিন্তু ভাউচিংয়ে শেষ হয় না। কোর্ট বলল যে ভাউচিংয়ের পরে ভেরিফাই করার দায়িত্বটাও কিন্তু অডিটরের। এটা হলো ফার্স্ট কেস স্টাডি। সেকেন্ড কেস স্টাডিটা তোমার এরকম। ওয়েস্টমিনস্টার রোড কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি 1932। এবার এটার মধ্যে প্রবলেমটা কি হয়েছিল, এই কোম্পানিটা ওয়াইন্ড আপ হয়ে গেছিল, বা তুমি বলতে পারো লিকুইডেটেড। দ্য কোম্পানি ওয়াজ লিকুইডেটেড। তো আমরা কি জানি কমন কনসেপ্ট অনুযায়ী, when is a company liquidated? When it is not performing properly, when it is not able to earn profit for quite a number of years. Okay, মানে ওর পারফরমেন্সটা খুবই বাজে, ওর ইনকাম কিছুই তেমন হচ্ছে না, বা ইনফ্যাক্ট লসেই চলছে, তখনই কোম্পানিকে লিকুইডেট করে দেওয়া হয়। নাও প্রবলেম arose was this. প্রবলেমে বলছে যে ওদের প্রফিট দেখাচ্ছিল 3458। ইনফ্যাক্ট খালি প্রফিট দেখাচ্ছিল না, ওরা সেটা থেকে ডিভিডেন্ডও দিয়েছিল। ডিভিডেন্ড মানে কি, ডিস্ট্রিবিউশন অফ প্রফিট টু দ্য শেয়ার হোল্ডার্স। আর এটা ওরা টিল 31st মার্চ অবধি করেছিল, 31st মার্চ 1928। কেসটা না হয় রেজিস্টার হয়েছে বা কেসের সেরকম ভার্ডিক্টটা বেরিয়েছে 1932-তে, কিন্তু এত তারিখ অবধি ওরা দিয়ে যাচ্ছিল। তার মানে কি, ভেরি ক্লোজ টু লিকুইডেশন ওরা কিন্তু কনস্ট্যান্টলি ডিভিডেন্ড দিয়ে যাচ্ছিল। হাউ ইজ দিস পসিবল? তাহলে লিকুইডেট করলেই বা কেন বাবা? সো হিয়ার রাইজেস দ্য কোয়েশ্চেন যে কে রেসপন্সিবল আর কি হয়েছিল ম্যাটারটা। দেখা গেছে যখন ম্যাটারটা দেখা গেছে তখন অ্যানালাইজ করে পাওয়া গেছে যে প্রফিটটা ওরা ইনফ্লেট করে রেখেছিল, মানে এক্সট্রা প্রফিট দেখিয়ে রাখছিল ইনভেস্টরদেরকে খুশি করার জন্য। আর সেটা ওরা কি করে করেছিল? আন্ডারস্টেটিং লায়াবিলিটি। ওরা লায়াবিলিটিগুলোকে আন্ডারস্টেট করে দিয়েছিল, আর ওরা ওভারস্টেট কি করে দিয়েছিল? ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওকে, যার কারণে ওদের প্রফিট কিন্তু বেশি দেখাচ্ছিল। এবার এটা না হয় এরারটা হলো, কোর্ট কাকে রেসপন্সিবল মানলো? কোর্ট কিন্তু অডিটরকে রেসপন্সিবল ধরলো। ঠিক আছে, বললো যে এটা ওদের কাজ ছিল যাতে ওরা এই আন্ডারস্টেটেড লায়াবিলিটি আর ওভারস্টেটেড ওয়ার্ক ইন প্রোগ্রেস যাতে বের করে, সেটা কিন্তু ওদের দায়িত্ব। This are two cases which you should be using in your answer. আর যখন আমাদের ডিসকাশনটা কন্টিনিউ করবে আমি বলবো কোন জায়গায় এই কেসগুলোকে রেফার করতে হবে। ওকে, সো অ্যাকর্ডিং টু সিলেবাস, let us start with the first three things. First is your concept, then is your objective, then is your importance. প্রথমে এই তিনটে জিনিস আছে, আর এগুলো উইথ রেসপেক্ট টু হোয়াট, কাদের সাথে রিলেটেড? ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালুয়েশন। দেখো এখানে কিন্তু দুটো টার্ম আছে, ভেরিফিকেশন আছে, ভ্যালুয়েশন আছে। ওকে, লেটস স্টার্ট উইথ দ্য কনসেপ্ট। এই পোর্শনে আমরা খালি কনসেপ্টটা ডিসকাস করব,
ঠিক আছে, জেনারেলি এখানে তুমি ডেফিনেশনটাও পাবে। ওকে, ভেরিফিকেশন। হোয়াট ইজ ভেরিফিকেশন? দেখো, এটাকে আমি ছোট্ট করে কয়েকটা পয়েন্টে লিখতে পারি। ফার্স্ট, verification means to ascertain the value, then ownership, then title, then existence, then possession, and then charge on assets. সোজা কথা বলতে গেলে এটা কি বলার চেষ্টা করছে? ভেরিফিকেশন ইজ এ প্রসেস টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেটস written in the books of accounts, the ownership of the assets written, the title, the entitlement of those particular assets, the existence of those assets which are written, ঠিক আছে, possession of those assets and charge on the assets, ঠিক আছে, of the company. এটাকে সোজাভাবে মনে রাখার জন্য একটা শর্টকাট দিচ্ছি, VOTE, vote PC. You can name anyone as PC, okay? Vote PC, vote for PC, ঠিক আছে? V for value, O for ownership, T for title, E for existence, P for possession, C for charge on assets. তো সোজা কথা, ভেরিফিকেশন মানে কি? Verification is nothing but determining the value of the assets and liabilities written in the balance sheet, the ownership of the assets, the entitlement of the assets, the existence of assets and liabilities, possession of the assets, and charge on the assets. ঠিক আছে? This is the concept of verification. Now, what is valuation? ভ্যালুয়েশনের কনসেপ্ট খুব কাছাকাছি। Why? Because it is an integral part of valuation is an integral part of verification. তার মানে কি? সোজা কথা, verification is not even possible without valuation. ঠিক আছে? এটা কি করছে জেনারেলি? It is determining the worth of individual assets. Okay? And liabilities. ভেরিফিকেশন যদি আমার টোটাল প্রসেসটাকে বলা হয়, টোটাল ব্যালেন্স শিটের আইটেমসগুলোকে ভেরিফাই করা, ভ্যালুয়েশন তার মানে কি? ভ্যালুয়েশন হলো ইন্ডিভিজুয়াল আইটেমসগুলোকে ভ্যালু করা। ওকে, আরেকভাবে আমি যদি বলতে চাই, ইট ইজ সিম্পলি আইডেন্টিফাইং দি অথেন্টিসিটি অ্যান্ড রিলায়েবিলিটি অফ দ্য ইনফরমেশন প্রোভাইডেড। ওকে, এটাকে আরেকভাবে বলা যায়, it is actually a review or appraisal of the items of the balance sheet individually. ঠিক আছে? This is the concept of verification and valuation. Now let us come to the next main topic under your syllabus. Objectives. Okay, what is the objective of verification? Objective of verification is, first,
to determine the existence of assets. ঠিক আছে, ভেরিফিকেশন দিয়ে তুমি কি করার চেষ্টা করছো, যে যেই অ্যাসেটগুলো তোমার ব্যালেন্স শিটে লেখা আছে, ডু দে ট্রুলি এক্সিস্ট? ঠিক আছে, যদি লেখা থাকে 3 crores মেশিনারির অ্যামাউন্ট 3 crore রুপিস দেওয়া আছে, মেশিনের কি আদেও 3 কোটি টাকার আছে, নাকি কিছু সে সেল করে দিয়েছে? ওকে, secondly, to determine ownership. ঠিক আছে, একটা হলো এক্সিস্টেন্স, ধরো 3 কোটি টাকার মেশিনারি লেখা আছে, আর অডিটর গিয়ে চেক করলো যে 3 কোটি টাকারই মেশিনারি কিন্তু ঠিকঠাকভাবে লেখা আছে। নাও দ্য কোয়েশ্চেন কামস, এই যে ওনারশিপ পয়েন্টটা, তার মানে কি এই যে 3 কোটি টাকার অ্যাসেট যে আছে সেটা কি কোম্পানিরই নামে, না অন্য কারোর কাছ থেকে ধার নিয়ে রাখা আছে? ওকে, সো with the help of verification you will identify the existence of the assets as well as the ownership of the assets. Third, to determine if the assets are free from charges. তার মানে কি, যে অ্যাসেটসগুলো অলরেডি এক্সিস্ট করছে এগুলোর উপর কি আলাদা করে কোনো চার্জ আছে কি না, লাইক মর্টগেজ চার্জেস থাকতে পারে, অন্য কোনো চার্জেস থাকতে পারে, লাইবিলিটি পে অফ করার জন্য সিকিউর চার্জেস যেগুলো অ্যাসেট দিয়ে সিকিউর করা আছে। তো তোমাকে ডিটারমাইন করতে হবে আন্ডার দি অবজেক্টিভ অফ ভেরিফিকেশন আর দ্য অ্যাসেটস ফ্রি ফ্রম এনি চার্জেস। Fourth point, recorded properly. এখান থেকে কোশ্চেনটা আসছে যে অ্যাসেটস এবং লায়াবিলিটিসগুলো আছে ফার্মে, সেগুলো কি প্রপারলি রেকর্ড করা হয়েছে? আর দেয়ার প্রপার ডকুমেন্টেশন অফ ইট? ঠিক আছে, so objective of verification is actually to help you determine if the assets and the liabilities have been properly recorded in the books. Okay, next is to determine whether the assets have been valued truly and fairly. একটা পোর্শন আসছে রেকর্ডিং এর, আরেকটা হচ্ছে রেকর্ড যেটা করা হয়েছে সেটাকে ট্রুলি এবং ফেয়ারলি রেকর্ড করা হয়েছে কিনা। সো অবজেক্টিভস অফ ভেরিফিকেশন বলতে গেলে টু ডিটারমাইন দি existence of assets, to determine the ownership, to determine if the assets are free from any charges, to determine if the assets and liabilities are recorded properly in the books of accounts, and to determine if the values recorded have been recorded truly and fairly. ঠিক আছে, এবার নেক্সট ভ্যালুয়েশনের অবজেক্টিভস। ভ্যালুয়েশনে কি কি অবজেক্টিভ হতে পারে? দেখো, এটার অবজেক্টিভগুলো স্লাইটলি ডিফারেন্ট, অলমোস্ট সিমিলার কিন্তু স্লাইটলি ডিফারেন্ট। তো ফার্স্ট অবজেক্টিভ অফ ভ্যালুয়েশন ইজ টু ডিটারমাইন correct profit and loss, profit or loss. ওকে, এখানে কিন্তু প্রফিট আর লস আমি মেজার করছি না, বাট আই এম ট্রাইং টু ডিটারমাইন দ্য কারেক্ট প্রফিট অ্যান্ড লস ফ্রম হিয়ার। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি হতে পারে? prevent capital erosion. Imagine if your business is running under losses and you have inflated your profit. Ultimately, if there is profit, you have to pay tax, okay, under certain circumstances. So if you end up paying tax, তো লসটা আসলে কার হচ্ছে?
কোম্পানির মেইন ক্যাপিটালটাই তো কমে যাচ্ছে, তাই না? তুমি তো এটা প্রফিট থেকে ট্যাক্স দিচ্ছ না, তুমি তো প্রফিট বাড়িয়ে রেখেছো, তো আলটিমেটলি ক্যাশটা তুমি কোথা থেকে দিচ্ছ? ইউ আর অ্যাকচুয়ালি পেইং ইট ফ্রম দ্য পকেট অফ দ্য কোম্পানি, which is actually leading to reduction of capital, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ইরোশন। তো টার্গেটটা কি, ভ্যালুয়েশনের অবজেক্টিভ কি? টু প্রিভেন্ট ক্যাপিটাল ইরোশন। নেক্সট, to reflect fair financial position. সোজা কথা এখানে বলছি কি, ভ্যালুয়েশনের দ্বারা তুমি ট্রু ভ্যালুটাকে কিন্তু রিফ্লেক্ট করতে সাহায্য করছো। অ্যান্ড হোয়াট ইজ দ্য লাস্ট পয়েন্ট? To reveal true financial state for proper decision making by management. ঠিক আছে, সোজা কথা কি বলছে, এটা আর এই ফার্স্ট পোর্শনটা প্রায় সেম, কিন্তু এখানে একটা কন্টিনিউয়েশন আছে। কাদের জন্য তুমি এটা এনশিওর করছো বা কি কারণে তুমি এটা এনশিওর করছো? যাতে ম্যানেজমেন্ট যে ডিসিশনগুলো নেবে বেসড অন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস, সেই ডিসিশন মেকিংয়ে যাতে হেল্পফুল হয়। তার মানে এই জায়গায় মেইন পয়েন্টটা কি, ডিসিশন মেকিং বাই দ্য ম্যানেজমেন্ট। ওকে, এবার আসো last point for today, importance of verification and valuation. Simply speaking, তুমি এই অবজেক্টিভগুলো যেগুলো দেখেছো সেগুলো থেকেই বানিয়ে দিতে পারবে ইম্পর্টেন্সটা। অবশ্যই when you are writing your answer, এইভাবে আমি দেখাচ্ছি স্ট্রাকচারটা, ইম্পর্টেন্সের জন্য আনসারটা কি করে লিখবে। অবভিয়াসলি স্টার্ট করবে তোমার কনসেপ্টটা দিয়ে, যেটা অলরেডি আমরা আজকে ডিসকাশন করেছি, আমি আর সেটা রিপিট করছি না। তো ভ্যালুয়েশনের জন্য তুমি কনসেপ্ট দিয়ে শুরু করবে, যদি ভ্যালুয়েশন অফ ইম্পর্টেন্স চায়, ভ্যালুয়েশনের ইম্পর্টেন্স চায়। আর তোমার যদি ভেরিফিকেশনের ইম্পর্টেন্সটা চায়, তখন তুমি ভেরিফিকেশনের কনসেপ্ট দিয়ে শুরু করবে, তারপরে ওদের অবজেক্টিভসে যাবে। তারপরে তুমি তারপরে তুমি কিন্তু অবজেক্টিভসটাকে ডাইরেক্টলি এইভাবে লিখবে না, টু ডিটারমাইন সেইভাবে না। এবার অবজেক্টিভটাকে তোমার খুলে লিখতে হবে আর এটাকে কনভার্ট করতে হবে ইম্পর্টেন্সে। কি করে করবে সেটা দেখো। ফার্স্ট অবজেক্টিভ যেটা আছে তোমার ভেরিফিকেশনের, to determine the existence of assets, সেটা ইম্পর্টেন্স কি হয়ে যাবে? by the help of verification an auditor can actually confirm the existence of the assets. দেখো ল্যাঙ্গুয়েজটা খালি চেঞ্জ করে দিচ্ছি, তো আমার যেই অবজেক্টিভটা আছে সেটাই কিন্তু আমার ট্রান্সলেট হয়ে যাচ্ছে ইম্পর্টেন্সে। ঠিক আছে, তো জাস্ট এটা খালি ল্যাঙ্গুয়েজের খেলা, সেইভাবে ঘুরিয়ে লিখবে। বেসিক্যালি কিন্তু তোমার কনসেপ্ট আর অবজেক্টিভ দিয়ে তুমি ইম্পর্টেন্সটা তৈরি করতে পারছো। আর হ্যাঁ, ভেরিফিকেশনের জন্য ফর ভেরিফিকেশন তুমি কেস স্টাডিটাও আগে ইনক্লুড করে দিতে পারো কনসেপ্টের কাছে। ভ্যালুয়েশনের জন্য দরকার নেই, কিন্তু ভেরিফিকেশনের জন্য আমি কেস স্টাডি দিয়ে ইনক্লুড করে, কেস স্টাডিটা কোথায় থাকবে তাহলে? কনসেপ্টের আগে থাকবে বা কনসেপ্টের পরে, তুমি যেভাবে ল্যাঙ্গুয়েজটা সাজাতে পারো। ঠিক আছে, ইট ইজ ইয়োর ফ্রিডম। এমন না যে কেস স্টাডিটা আগেই দিতে হবে তারপরে কনসেপ্ট। ইউ ক্যান গিভ দ্য কনসেপ্ট, ইউ ক্যান রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স, তারপরে তুমি কেস স্টাডি দিয়ে সেটাকে আরেকবার সুন্দর করে রিফ্রেশ করতে পারো। ইট ইজ টোটালি আপ টু ইউ কীভাবে তুমি আনসারটা অ্যারেঞ্জ করতে চাও। কিন্তু এই দুটো কম্পোনেন্ট একদম ক্রুশিয়াল। তারপরে তুমি আরও এক্সট্রা কিছু
ইম্পর্টেন্স সেরকম সাজিয়ে লিখতে পারো, কিন্তু জেনারেলি অবজেক্টিভ থেকেই তোমার কিন্তু ট্রান্সলেট হয়ে আসবে কোনটা, ইম্পর্টেন্সটা। ওকে, থ্যাংক ইউ।